আমাদের এবার বেরোনোর পালা। আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। এবার আস্তে আস্তে টিমটা ছোট হবে এবং ভেঙে যাবে। অরূপদা, আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ নয়, এখনকার মতো। গ্রুপ টিপে এলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, যেটা না এলে বোঝা যাবে না। তাই আমি সবাইকে বলি যে যখনই যে কোনো ট্রিপ হোক সবাইকে বলি কেউ যদি যায় অ্যাড হও। আমি প্রায় 3 থেকে 4 দিন আমি পুরো টিমের সাথে ঘুরছিলাম, বাট আমি এখন সত্যিকারেরই টোটালি একা পড়ে গেছি। গুড মর্নিং ফ্রম সিটং টু টরিয়ক। তো আজ হচ্ছে আমাদের মানে অন্তিম দিন, মানে এই ট্রিপটা আজকেই শেষ হতে চলেছে। আজ আমরা এখান থেকে পিটিয়ে যার যার বাড়ির দিকে চলে যাব। কিছু হয়তো অরূপদার সাথে যাবে, কিছু রাইডার যারা রায়গঞ্জে স্টে করবে, বাট আমার একটুখানি ডিফারেন্ট হবে। সেটা তোমাদেরকে একদম ভিডিওর এন্ড অবধি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে কি হতে চলেছে। আমাদের এখান থেকে যে এক্সিট রয়েছে, চেক আউটের পরে আমরা এখান থেকে এক্সিট করব ডাউহিল থেকে আমরা ডিরেক্ট চলে যাব শিলিগুড়ি। মোটামুটি আমাদের এটা দুপুর 3টে থেকে 4টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ম্যাক্সিমাম 5টা বাজবে। তো চলো বেরোই। অলরেডি লাগেজ সব চলে গেছে, খালি ট্যাঙ্ক ব্যাগ আর হেলমেটটা নেব। কি ভাই, তুই রেডি তো? একদম। হ্যাঁ, তো চল। আর সকালের ফার্স্ট ভিউটা তোমাদেরকে একবার দেখাই। দেখো, কাল যখন আমরা এসছিলাম তখন এতটা ক্লিয়ার ছিল না, ওয়েদারটা ফগি ছিল পুরো, বাট এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো অলমোস্ট বাইক রেডি হয়ে গেছে, খালি ওয়েট করছি। আজকে নতুন একটা জায়গা অ্যাড হলো, সেটা হচ্ছে ডাউহিল। অরূপদা বললো চলো যাওয়ার সময় আমরা ডাউহিলটা ঘুরে তারপরেই যাই। তো ওই রাস্তায় দেখা হয়ে গেছে। ইধার আও। লাস্ট 3 দিন ধরে চরম আনন্দ করার পর আমাদের ফাইনালি বাড়ি ফেরার পালা। এই ছিল আমার লাস্ট 3 দিনের রুমমেট মায়াঙ্ক, আমি নামটা গুলিয়ে ফেললাম, দেবদীপ দা আর অংশুমান দা। লাস্ট আরও ছিল কিছু দাদারা যাদের সাথে চরম লেভেলের আমরা এনজয় করলাম, ফাটিয়ে এনজয় করলাম। তো চলো, কাঞ্চনজঙ্ঘার ভিউ আমার পিছন পিছন থাকতে হবে তার জন্য। সবাই বেরিয়ে পড়েছে, এবার আমার পালা, কারণ আমাকে তো সবার শেষে থাকতে হবে। ওয়াকি টকি আছে। আমরা দুজন সবার শেষে। বাবা আসলাম। যেদিন পাহাড় থেকে ফেরার সময় হয় না, সেদিন আর মুখে কোনো ভাষা থাকে না, গল্প করার মতো কোনো টপিক থাকে না, সত্যিকারের কথা। আমাদের মধ্যে কিছু রাইডার, মানে ওই 2-3 জন মতো রাইডার, ওরা অলরেডি বেরিয়ে পড়েছে একটু আগে। ওরা আজকে দার্জিলিং যাবে এবং কালিম্পং যাবে, এগুলো ঘুরে তারপরে ওরা হয়তো আগামীকাল বাড়ি যাবে। আর আমাদের প্ল্যানিং মানে এখান থেকে হচ্ছে ডাউহিল পাহাড়, তারপরে টোটাল গ্রুপ চলে যাবে শিলিগুড়ি হয়ে রায়গঞ্জ। আর আমার একটা ডিফারেন্ট প্ল্যান রয়েছে। এই রাস্তাটা না মানে মায়াবী রাস্তা, মায়াবী, চরম হাই ইনক্লাইন, আর তার সাথে রয়েছে এরকম পাইন গাছের জঙ্গল। আমরা নিমেষের মধ্যে অনেকটা উপরে চলে এলাম, আর ঠান্ডাও একটা ভালো পরিমাণে বেড়ে গেল হট করে, কারণ যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করি একটুখানি মানে হেভি ব্রেকফাস্ট, তো তারপরে কিছুক্ষণের জন্য না শরীর পুরো গরম থাকে। ও মাই গড, দেখো পুরো চারিদিকে জঙ্গল, গাছগাছালি ভর্তি, আর তার মাঝখান থেকে রাস্তা। আমি তো রাস্তায় দেখলাম না বলে আমি সবার শেষে এলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে তোমাদের ওই বাড়িতে 3 জনই তাহলে আসেনি, অসীমদা, অনুরূপ আর ওই সৌনিতদা। আমরা আবার আজকে অন্তিম অফরোড করতে চলেছি, মানে এরপরে আর আমরা কোনো অফরোড করবো না এই ট্রিপে।
তো এটা জাস্ট 3 কিলোমিটার মতো রাস্তা আমাদেরকে অফরোড করেই যেতে হবে। এই রাস্তাটা সিটংকে এক্সিট করে আমাদেরকে ওই ডাউহিল মানে কার্শিয়াং কানেক্ট করছে। আমি এর আগেও এই রাস্তায় এসেছি ডিম্পিকে নিয়ে, একটা মারাত্মক রাস্তা, আমার অভিজ্ঞতা রয়েছে। 2025-এর শুরুতে আমরা একটা সিটং রাইড করেছিলাম, আমি ডিম্পি আর আমার সাথে সৌমেনদা ছিল আর সৌমেনদা ছিল। তো তারপরে আবার এই রাস্তাতে আসা, যদিও এই রাস্তা আশা করি বছর দুয়েকের মধ্যে ঠিক হয়ে যাবে, তখন আর এই ফিল পাওয়া যাবে না। এখন আর বিশেষ অফরোড নেই, এখন আমরা এইরকম ঘন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি একদম নর্মাল টারম্যাকের রাস্তা দিয়ে। ভাই ভিউটা দেখো, ভাই সাহেব ভিউটা দেখো, দুর্দান্ত লাগছে। যদিও ওয়েদারটা এখন ফগই রয়েছে গতকালকের মতো, বাট তাও মানে এই অনেকক্ষণ পরে না একটা শূন্য পরিবেশ দেখতে পাচ্ছি। মানে এখান থেকে যা দেখতে পাচ্ছি পুরোটাই শূন্য, পুরো ফাঁকা। আর কাফিলা আমাদের এই সামনে চলছে রানিং। আমরা জাস্ট পৌঁছে গেছি ডাউহিলের পাহাড়ে। এবার আমাদের যে লোকেশন, সেই লোকেশনটায় যাওয়ার জন্য অপেক্ষা খালি। এই হচ্ছে চিমনি একটা পার্ক। এই পার্কে সবাই আসে, এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। জাস্ট টিকিট কেটে তোমরা সবাই যেতে পারো। আমি লাস্ট টাইম এসেছিলাম, বাট তখন অলরেডি পার্কের টাইম আউট হয়ে গেছিলো, মানে 4টের পরে আমি ঢুকেছিলাম, সেই জন্য আমি আর করতে পারিনি ওটা। আবারও দেখো সেই লক্ষ টাকার ভিউ। ওহ, যদি এখানে একটা রাত্রি থাকতে পারতাম না আরও ভালো হতো। এখানে এসে যদি থাকো মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাসের মধ্যে যদি আসো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো নভেম্বর ডিসেম্বরে চলে আসো। কারণ ওই জানুয়ারির 15-16 তারিখের পর থেকে ফেব্রুয়ারি অবধি এই জায়গাটা পুরোটাই ফগি হয়ে যায়, খুব ডিফিকাল্ট হয়, তারপরে এখানে ভিউ পাওয়া যায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার মানে একদম ঠিক বাঁ দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর এই ভিউটা পেতে গেলে তোমাদেরকে একদম ক্লিয়ার ওয়েদার নিতেই হবে। ফাইনালি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি ডাউহিল পাহাড়ের একদম ওপর পজিশনে ওঠার জন্য, যেখানে রয়েছে একটা বড় পাইন ফরেস্ট, আর তার সাথে রয়েছে সেই পরিত্যক্ত চার্চ, যেটাকে ঘিরে অনেক কথা, অনেক কিছু শোনা যায়। গুগলে টাইপ করলে লেখা দেখায় কি ওয়ার্ল্ডের মোস্ট হন্টেড প্লেস, মানে টপ 10 প্লেসের মধ্যে একটা। রাস্তার অবস্থা খুবই খারাপ, যেহেতু এখানে বড় গাড়ি আসে না, খালি ছোট গাড়ি আসে, তাই রাস্তা এরা চট করে ঠিকও করে না। জাস্ট 20 টাকার টিকিট কেটে আমরা চলে এসেছি পাইন ফরেস্টের মধ্যে। এই হচ্ছে সেই পাইন ফরেস্ট। আর একটু ভেতরে যাব আমরা। এটা অ্যাকচুয়ালি একটু ডিক্লাইনে নামতে হয়, নইলে হয় না। আমরা পাইন ফরেস্টের সামনে চলে এসেছি। পার্কিংয়ের পরে যেটা আমাদের মেন উদ্দেশ্য, 1 কাপ চা। তো আমরা এই দোকানে চায়ের জন্য অর্ডার দিয়েছি। আর এইখানে দেখো কত শোপিস রয়েছে, যেগুলো গাড়িতে মাউন্ট করতে পারো, কার আইডল। এখানে অনেক কিডিংও রয়েছে। আর যেটা আমাদের সব থেকে বেশি দরকার পড়ে, এই ফ্ল্যাগগুলো এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে স্কুটির জন্য, এটা বাইকের জন্য, আর এই বড়গুলো হচ্ছে 4 হুইলারের জন্য। তো চলো চাটা খেয়ে নিই। চলো, চা দিয়ে দিয়েছে। কি সবসময় 2 আঙুল দেখো। হ্যাঁ, 5টাই চা অর্ডার দেওয়া হয়েছিল। 6টা অর্ডার। আর একটা কে বলে দিলে কালপিট পালিয়ে গেছে। চায়ের কালারটা খুব সুন্দর, ভালো খেতে চাটা। এই হচ্ছে পাইন ভিউ ফরেস্ট, যেটা জাস্ট ডাউহিল পাহাড়ের একদম হিল এরিয়াতে। এখানে ড্রোন একদমই অ্যালাউ করবে না, তাই এখানে ক্যামেরার, গোপ্রো আর ইনস্টার মাধ্যমেই সমস্ত ফটো ভিডিও শ্যুট করতে হবে, এছাড়া উপায় নেই। তো আমাদের এবার বেরোনোর পালা। আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। এবার আস্তে আস্তে টিমটা ছোট হবে এবং ভেঙে যাবে, আমিও আলাদা হয়ে যাব। তো চলো, সে গল্প পরে হবে। বাইকটা স্টার্ট দিয়ে নিই, চলো।
এবং বাঁদিকে হচ্ছে ডাউহিল পাহাড়, আর ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা চলেছি। চলো, হ্যাঁ চলো। এই রাস্তা আমাদেরকে ডিরেক্ট রোহিণী কানেক্ট করবে, মানে এই রাস্তা ডিরেক্টলি রোহিণী কানেক্ট করবে না, এখান থেকে রংটং থেকে রোহিণী হয়ে আমরা সবাই আলাদা হব। আর এখন সময় হয়ে গেছে প্রায় 1:02। আমার গাড়ির ডিসপ্লেতে সময় অনেকটা বেশি দেখাচ্ছে। তো এখন রাস্তাটা মোটামুটি 4-5 কিলোমিটার মতো, যা শুনলাম 4-5 কিলোমিটার মতো একটু এরকম খাড়াখদ্দ রয়েছে, ভাঙাচোরা রয়েছে, তারপরে আবার রাস্তা ভালো হয়ে যাবে। তো এবার আমরা যতক্ষণ নামবো, টোটালি এখন আমরা ডিক্লাইনে যাব, আমাদের আর ইনক্লাইন নেই, তাই এবার ব্রেকটাকে একটু ধরে বেঁধে নিয়ে যেতে হবে, নইলে টক করে এয়ার ছেড়ে দেবে। কারণ আমার ব্রেক প্রেস করা খুব অভ্যেস, প্রতিবারই এরকম বাড়ি ফেরার দিন আমার একবার করে এয়ার নিয়ে নেয়। মানে এখনো অবধি হয়নি যে একটা রাইড আমি উইদাউট এরকম ল্যাগিং ডিরেক্ট চলে গেছি। প্রচুর আনন্দ হলো। এখন যখন বাড়ি ফেরার কথা মনে হয় একটু মনটা খারাপ লাগে। আমি যদি কলকাতা ডিরেক্ট বাইক নিয়ে ফিরি, তাহলে আমার মোটামুটি এখন সময় হয়ে গেছে 2টো, আমার মোটামুটি ওই রাত্রি 2-2:30 মতো বাজবে আমার কলকাতা ঢুকতে। আর যদি অরূপদাদের সাথে থেকে যাই, তাহলে রায়গঞ্জে থেকে কালকে ঢুকতে কালকে বিকাল হয়ে যাবে। তো আমার ছুটি অ্যাকচুয়ালি নেওয়া আছে আজকে অবধি। আজকেও ছুটি ছিল না, আজকের ছুটিটা আমি আলাদা করে অ্যারেঞ্জ করেছি পাপার জন্য আর ডিম্পির জন্য। আমার কাছে এই মন খারাপটা কিছুই না, কারণ আমি জানি যে আমার যখন ইচ্ছা হবে আমি পাহাড়ে চলে আসি, কখনো একা, কখনো হয়তো ডিম্পিকে নিয়ে, পাপাকে নিয়ে। হচ্ছে হনুমান টপ যাওয়ার রাস্তা, মানে এখান থেকে জাস্ট 1 কিলোমিটার মতো গেলে আমরা সামনে পাবো বজরংবলীর মূর্তিটা। আর এই ডান দিকে দেখো পুরো ভিউটা, এটা হচ্ছে কার্শিয়াংয়ের ভিউ এইটাই। ওই দেখা যাচ্ছে বজরংবলীর মূর্তি। আমরা ওই জায়গাটা হয়ে তারপরেই নেমে যাব। দেখো ভাই সৌন্দর্যটা কি লাগছে। এই হচ্ছে সেই বজরংবলী মূর্তি, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে হনুমান টপ। আমরা যখন শিলং এসেছিলাম এর আগে, তখন আমরা এই হনুমান টপের সামনে ছিলাম, এখানে দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও তুলে তারপরেই বেরিয়ে গেছিলাম। একটু হেভি ইনক্লাইন আছে, আসতে। হ্যাঁ, আর এই দিকের ভিউটা দেখো কি দুর্ধর্ষ লাগছে, কিছু বলার নেই। মোটামুটি এখন আমরা অনেকটা নিচে নেমে এসেছি, যার জন্য ঠান্ডাটা ওই লেভেলের নেই। আর যেহেতু সূর্যের তাপটা এখন অনেকটা বেশি আছে, তো যার জন্য আমরা ফিল করতে পারছি না ঠান্ডাটা। কিন্তু সন্ধ্যের পর এই এরিয়াগুলোতেই একটা চমৎকার ধরনের ঠান্ডা তৈরি হবে, যেটা আমি গত বছর ফেব্রুয়ারি মাসে এসে এখানে ফিল করেছিলাম। তাই কখনোই নর্থ বেঙ্গলে আসার সময় উইদাউট লাইনার, উইদাউট জ্যাকেট প্ল্যান করবেই না। দিনের বেলা এখন নর্থ বেঙ্গলের ওয়েদার একরকম থাকে, আর ঠিক রাত্রির হলে ওয়েদারটা অন্যরকম হয়ে যায়। আমরা মোটামুটি এখন পাহাড়ের অনেকটা ইনক্লাইন ছেড়ে দিয়েছি, এই পাহাড়ের ওপরেই রয়েছে হনুমান টপ। আর এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিংয়ের দিকে। কথা মতো আমাদের পিছনে যাওয়া উচিত, বাট আমরা রোহিণী দিয়ে যাব, তার জন্য আমরা আগে যাচ্ছি, আগে থেকে রোহিণীর রাস্তাটা ধরে নেব। এই রাস্তাটাই রোহিণীর রাস্তা নিয়েছি। মাঝে মধ্যে সবাই এরকমভাবে আগে চলে যাচ্ছে, যার জন্য গুলিয়ে ফেলছি, কারণ আমার পিছনেও অনেকে রয়েছে যাদেরকে আমাকে মানে ফলো করে নিয়ে আসতে হচ্ছে। বাহ, খুব সুন্দর ভিউ। বস, জীবনে যত জায়গায় ঘোরো, পাহাড় ঘুরতে কিন্তু তোমরা ভুলো না। আমারও সেই একই ডায়লগ, কারণ পাহাড়ে সেই মজা আছে, সেই শান্তি আছে, যেটা আর কোথাও নেই। বাহ, এই জায়গার ভিউটা দেখো খালি, তো মন কেড়ে নেওয়ার মতো ভিউ। আর নিচের রাস্তাগুলো দেখো কীভাবে নেমে গেছে। আর সবথেকে মানে একটা খারাপ লাগার ব্যাপার কি জানো, আমরা নেমে যাচ্ছি আর প্রচুর গেস্ট ওপরে উঠছে, মানে অনেক ট্যুরিস্ট ট্রেন থেকে নেমে ওপরে উঠছে। মানে এটাই একটা খুব খারাপ লাগার বিষয় আমার কাছে, কারণ আমার যে মনে হচ্ছে যেন আবার উঠে যাই ওপরে। পাহাড় আমার কাছে এতটাই ভালো লাগার, ভালোবাসার জিনিস। ফাইনালি আমরা প্রায় 15 কিলোমিটার এরকম ডিক্লাইন চলেই এসেছি।
আর ওই 7 কিলোমিটার মতো আমাদেরকে নামতে হবে, তারপরেই আমরা সমতলে পৌঁছে যাব। মানে মন খারাপের সময় শুরু। আর এটা অবজার্ভ করা সবথেকে ভালো জিনিস হচ্ছে পাহাড়ের ওপরে যে ঠান্ডাটা থাকে, নিচে যত নামছি তত গরমটা ফিল করতে পারছি। তো এইভাবে বুঝি, মানে এটা আমি পার্সোনালি বুঝি যে এইভাবে মানে আমি সমতলে কতটা নামছি এটা বুঝতে পারি। কারণ আমি ম্যাক্সিমাম সময় ম্যাপ ইউজই করি না। পাহাড়ে এলে ম্যাপের দরকার অতটা লাগে না, কারণ এক একটা রাস্তাতে একটাই, মানে সমস্ত ডেস্টিনেশনের এগেনস্টে একটাই রাস্তা। এবার ওকে যেখান থেকে রাস্তা ভাগ হয় সেখান থেকে ডেফিনেটলি অ্যারো দেওয়া থাকে যে এই রাস্তা এদিকে যাচ্ছে, এই রাস্তা এদিকে যাচ্ছে। চলো 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 চলো। পাহাড়ে এরকম ছোটো ছোটো জাম আগাগোড়াই লেগে থাকে, কারণ এই আগে পিছে করতে গিয়ে তারপর গাড়ির কিছু পার্কিং করা থাকে, সেই জন্য জামগুলো লেগে যায়। তো এগুলোকে অ্যাভয়েড করার জন্য সবসময় ডিস্টেন্সটা মেনটেন করা খুব জরুরি। ডিস্টেন্স থাকলে সব থেকে ভালো। আমি লাস্ট তেল ভরেছিলাম শুকনা থেকে, মানে শুকনা পেট্রোল পাম্প থেকে 1090 টাকার তেল ভরেছিলাম। তো আমার সেই তেলে এখনও হাফ ট্যাঙ্কিরও মানে বেশি তেল রয়েছে, তাই আমার আর তেল ভরার দরকার নেই এখন। একেবারে নিচে নেমে যা ডিসিশন নেওয়ার নেব। এইটা হচ্ছে একটা জঙ্গল এরিয়া, এখানে এলিফ্যান্ট এবং মাঝে মধ্যে চিতারও এখানে দেখা পাওয়া যায়। আর এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। অনেক দিন পর আমরা আবার হাই পিক আপ নিচ্ছি, কারণ এতদিন আমরা সেকেন্ড আর থার্ড গিয়ারকেই নিয়ে আমরা চলছিলাম, আর এখন ফোর্থে নিয়েছি, এরপরে ফিফথ নেব। কারণ এখন পুরোপুরি সমতলে আসছি আমরা। আমাদের চারিদিকে পাহাড় আছে, বাট আমরা সমতলে পুরোপুরি চলে এসেছি। আর এখান থেকে জাস্ট 3 কিলোমিটার মতো গেলেই ডান দিকে পড়বে একটা রাস্তা, যেটা শুকনা কানেক্ট করবে, আর আমাদেরকে যেতে হবে শুকনা হয়েই। খুব সুন্দর চা বাগান এইদিকে, এগুলো সব চা গাছের পাতাগুলো তুলে নেওয়া হয়েছে। আর এখানে দেখো সব নতুন পাতা হচ্ছে। আমার বাঁ দিকেও রয়েছে, বাট ফ্রন্টের এই পজিশনগুলোতে সমস্ত ঘরবাড়ি রয়েছে। তারপরে আবার একটু পরেই দেখতে পাবে বাঁদিকে চা বাগান, দেখো পুরো চা বাগানে ভর্তি। আর এই যে সব ফ্যাক্টরিগুলো রয়েছে, এখানেই চা তুলে নিয়ে গিয়ে, মানে চা পাতাগুলো তুলে নিয়ে গিয়ে ওখানে প্রসেসিং করা হয়। এখানে একটা খুব সুন্দর আইডল আছে, দেখে নাও আর কিছু ফিল করে নাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট যখন তখনই হতে পারে, তাই সব সময় নিজেকে সতর্ক থাকতে হবে। নিজে যদি সতর্ক থাকো, সব দিক থেকে সেফলি বাইক চালাতে পারবে, গাড়ি চালাতে পারবে। এ দেখো আমার বাঁ দিকটা পুরো চা বাগানে ভরে গেছে, এই ডান দিকেও চা বাগান। এই চাগুলো কিন্তু লিকার চায়ের জন্য খুব বিখ্যাত, বাট এই চা কিন্তু দুধ চা খাওয়ার জন্য একদমই ভালো না। কারণ আমরা ওপরেও খেয়েছি, নিচেও খেয়েছি, আমি অনেকবার এখান থেকে চা পাতা নিয়ে গেছি বাড়িতে, বাট ওই চা দিয়ে আমরা দুধ চা কখনোই খেতে পারিনি। আমরা লিকার চাটা খুব ভালো খেয়েছি। সময় হচ্ছে এখন 2:30, আর আমরা জাস্ট রোহিণী মোড় এক্সিটে এসে দাঁড়িয়ে রয়েছি। এলাম কি ব্যাপার, এই তো কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দাও 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 দাও, হবে নাকি? কাউন্টারে খাও, কাউন্টারে আমি একটু চুমুক দিয়ে দিচ্ছি। আমার সাথে গিয়ে শেয়ার করবে, চলে এসো। এই যে আমি তো আমরা এখানে এসে একটু কফি খাচ্ছি, আর আমার কিছু ডিউটি ছিল যেটা এখানে এসে কমপ্লিট হলো, কারণ এরপরে আমি টোটালি আলাদা রাস্তায় যাব। অরূপদা, আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ নয়, এখনকার মতো। হ্যাঁ, এখনকার মতো শেষ, আবার নেক্সট ট্রিপে। তো প্রভাত, কেমন লাগলো এই পুরো ট্রিপটা? মানে তুই তো আগেও ট্রিপ করেছিস বাউন্ডুলের সাথে, আর এবারও করলি। ডিফারেন্সেস যেগুলো পেলি, বা কি লাগলো কি না লাগলো, খারাপগুলো বলবি, ভালোগুলো বলবি। সব থেকে বড় জিনিস হচ্ছে, তুমি পার্সোনালি জানো আমি ম্যাক্সিমাম সোলো ট্রিপ করি। গ্রুপ ট্রিপে এলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, যেটা না এলে বোঝা যাবে না। তাই আমি সবাইকে বলি যে যখনই যে কোনো ট্রিপ হোক সবাইকে বলি, কেউ যদি যায় অ্যাড হও। আমার যেমন এই ট্রিপটার জন্য আমি দুজনকে বলেছি, তারা যেতে পারেনি, অনেক কারণ থাকে সবারই। তো আমার গ্রুপ ট্রিপ করতে ভালো লাগে। আজকের এই ট্রিপের জন্য আমি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু অরূপদাই আমাকে প্রিপেয়ার করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, একদম।
আমার রাস্তা এখান থেকে আলাদা হয়ে গেল, তাই আমি এখানে দাঁড়াবো আর অরূপদারা সবাই বেরিয়ে যাচ্ছে। তো এই সবাই বেরোচ্ছে। এই রাস্তা দিয়ে এসেছিলাম, এসে এই পিছনে গেছিলাম, বাট সবার যাওয়ার কথা পিছনের রাস্তাতেই, কিন্তু আমি যাব এই রাস্তায়। যেহেতু ওদেরকে বাই বাই করার ছিল তাই আমি ওটা ধরেছিলাম। তো এখন আবার বেরিয়ে আমি চললাম এই রাস্তা দিয়ে দার্জিলিং মোড়ের দিকে। তো এখান থেকে বেশি দূর না, ওই প্রায় 16 কিলোমিটার মতো আমাকে যেতে হবে দার্জিলিং মোড় যাওয়ার জন্য। আর দেখো রাস্তার মাঝখানে কাজ হয়েছে, তার জন্য এটা বন্ধ, এই সাইড দিকে ক্রস করাচ্ছে। এবার সত্যি আমার মনটা একটু খারাপ লাগছে। আমি প্রায় 3 থেকে 4 দিন আমি পুরো টিমের সাথে ঘুরছিলাম, বাট আমি এখন সত্যিকারেরই টোটালি একা পড়ে গেছি। মানে আমি টোটালি একা, এরকম একটা ব্যাপার। তোমাদের এবার বলি আমার গন্তব্য কোথায়। তো আমাকে প্রথম এখান থেকে যেতে হবে দার্জিলিং মোড়। আজকে থেকে শুরু না হলেও আগামী 2 দিন পর থেকে শুরু হচ্ছে আমার একটা নতুন ট্রিপ, যেই ট্রিপটাতে আমার সাথে আরও 2 জন থাকবে। তো সেটা যখন ট্রিপটা শুরু হবে তখন তোমরা জানতে পারবে। আমি এই ভিডিওতে বেশি দূর এক্সটেন্ড করব না, জাস্ট শিলিগুড়িতে গিয়ে আমার পজিশন আর আমার বাড়ি ফেরাটা কীভাবে হবে তোমাদেরকে দেখিয়ে আমি এই ভিডিওটা কমপ্লিট করে দেব। তারপর বাকি নতুন ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো ব্যাপার হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে ওখানে রজারদার গ্যারেজ আছে। রজারদা হচ্ছে একজন যে কমার্শিয়ালি বাইক রেন্ট দেয়। তোমরা যে কোনো রকমের বাইক কমার্শিয়ালি রেন্ট নিতে পারবে রজারদার থেকে। তোমরা অনেকে ওনার ভিডিও দেখে থাকতে পারো। তো অরূপদা আমাকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে দিয়েছে যে বাইকটা যাতে কলকাতা না নিয়ে যেতে হয়, তাহলে কলকাতা বাইক নিয়ে গেলে আমাকে আবার কলকাতা থেকে চালিয়ে আসতে হবে। বাবা, আমি সেটা চাইছি না, কারণ আমার আবার 2 দিন পরে প্রোগ্রাম আছে কলকাতা থেকে শিলিগুড়িতে আসার এবং পাহাড়ের ওপরে যাওয়ার। তো সেই জন্য আমি বাইকটা এখানে ছেড়ে যাব এবং আমি এখান থেকে ভলভো ধরে নেব ইভিনিংয়ের, যেটা কালকে সকালবেলাতে আমাকে স্প্লানেড নামিয়ে দেবে, মানে আমার কলকাতা লোকেশনে নামিয়ে দেবে। ওখান থেকে আমি চলে যেতে পারবো। এই হচ্ছে আজকের আমার আইটিনারি। তো চলো প্রথমে রজারদার গ্যারেজে যাই। ফাইনালি পৌঁছে গেছি। এই হচ্ছে রজারদার লোকেশন, ডেস্টিনেশন ফর অ্যাডভেঞ্চার। সমস্ত গাড়ি এখানেই থাকে। তো আমার গাড়িটা মনে হয় অন্য কোথাও শিফট করাবে, একবার কথা বলে নি কোথায় আসতে হবে। রজারদা, গুড ইভিনিং। তোমাকে ফলো করব? ওকে চলো। আমি একটু আগে এই লোকেশন থেকেই আসছিলাম, এই জাম ক্রস করে আমি আসছিলাম। আমাকে আবার এই জামের রাস্তাতে আসতে হলো। রজারদার বাড়ি এই দিকেই, আর কিছু করার নেই। আমি এখান থেকে একটা কমার্শিয়াল টোটো নিয়ে নেব, যেটা আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে। আমার 6:30 ভলভো রয়েছে, যে বাসে আমি কলকাতা যাব। এই কদিন ক্লান্ত ছিলাম না, বাট আজ যখন ট্রিপটা শেষ হয়ে গেছে তারপরে শরীরটা সত্যি খুব ক্লান্ত লাগছে। এতগুলো লোকের সাথে ছিলাম, খুব মিস করছি তাদেরকে। দেখা হবে নিশ্চয়ই আবার নতুন কোনো ট্রিপে। আর ট্রিপ তো চলতেই থাকবে, তাই মিস করার কোনো জায়গা নেই। কোথাও না কোথাও দেখা হয়েই যাবে, এইটাই হচ্ছে সত্যি কথা। দেখো বিকালে যেই ট্রেন শিলিগুড়ি পৌঁছায় সেই ট্রেন আসছে। যারা ইভিনিংয়ের ট্রেনে করে বেরিয়ে যাবে, মানে শিলিগুড়ি ছেড়ে দেবে, তারা এই ট্রেনে সব দার্জিলিং থেকে নামছে। এই হচ্ছে রজারদার বাড়ি। ফাইনালি বাইক এখানে সেট করে দিয়েছি। রজারদার দায়িত্ব। রজারদাকে আমার জুতো দিয়ে দিয়েছি,
আমার মাথার হেলমেট দিয়ে দিয়েছি, বাইকের চাবি দিয়ে দিয়েছি। খালি এই টপ বক্সটা আমি খুলে নিয়ে চলে যাব, কারণ যেহেতু আগামী দিনের ট্রিপটাতে যারা থাকবে আমার সাথে টপ বক্স থাকলে তাদের অসুবিধা হবে, তো সেই জন্য আমি খুলে দিলাম। এখন থেকে সব লাগেজ গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আমিও ড্রেস চেঞ্জ করব এখানেই করে, তারপর বেরোবো। এখান থেকে টোটো করে যাব শিলিগুড়ি। তো চলো আগে গুছিয়ে নিই, তারপর কথা হচ্ছে আবার। সো ফাইনালি আমার সমস্ত লাগেজ প্যাকিং করা হয়ে গেছে। আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। এই হচ্ছে রুদ্রকে রাখা। রুদ্র এখন এইভাবেই থাকবে, আমি এই দুটো ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগটা নেব, বাদ বাকি রুদ্রকে আমি এইভাবেই রেখে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি। এখান থেকে টোটো ধরে আমাদেরকে যেতে হবে শিলিগুড়ি স্টেশন। অলরেডি আমি লেট, কারণ আমার 6:30টায় বাস, এখন প্রায় 5টা 5:30 বাজে, 1 ঘন্টা হাতে টাইম আছে। দুপুরে কোনো লাঞ্চও করা হয়নি, তো আগে বাস দেখে নিই, বাসে উঠে নিই, লাগেজগুলো সেট করে নিই, তারপর লাঞ্চ করবো, কিছু একটু খাবো হালকা। চলো বেরিয়ে পড়ি। এরপর আমি একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে সমস্ত লাগেজ বাসে তুলে দিলাম, তারপর অল্প কিছু খেয়ে বসে পড়লাম বাসে। বাস ঠিক 6:30 শিলিগুড়ি থেকে ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে, আর আমি বাসের জানলা দিয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে চললাম আমার বাড়ির পথে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে ভুলো না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।